আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? তোমাদের নাম তো একজনও লেখো না, সব গ্যালাক্সি J7 ডিউ কি না কি নাম দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম নাম সালাম। দেয়া আছে স্যার, দেখেন। জয়িতা আছে, অনন্যা ভালো আছে আছেন স্যার? দেখি। জয়িতা ভালো আছো? জয়িতা ঢোকেনি অবশ্য, এখনো আসবে। আদাব স্যার। আদা, ভালো আছো? সৌম্যদীপ? জি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য কিন্তু ক্লাস টাইম চেঞ্জ করে ফেলছে, এটা কি জানো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো আসসালাম। স্যার। আমরা হয়তো সবাই সরাসরি ক্লাস নিয়েছে বা বোঝাইছে, খাতায় লিখছে নাকি জানি না। আমার ক্লাসগুলোতে স্লাইডে করা সবগুলি আছে। আর তোমাদের নতুন যে সিলেবাসটা দেয়া হয়েছে, বর্তমানে বোর্ড থেকে যে সিলেবাসটা দিয়েছে, ওই সিলেবাসের আন্ডারেই কিন্তু আমি প্রশ্নগুলো এগুলো রেডি করছি। এটা যে সিলেবাসটা দেওয়া আছে তার আন্ডারে, অর্থাৎ তোমাদের অনেক বড় আগে সিলেবাস ছিল, সেটা কমায় দেওয়া হয়েছে এখানে। তো এই কমানো সিলেবাস নিয়ে আমরা একটু আগাবো। সময় তো নির্ধারিত, আমরা গল্প না করে আগাই, তাহলে আমরা বলতে পারবো। আমি আমার সিলেবাসটার সঙ্গে নিয়ে আসছি, আমি সিলেবাস নিয়ে আগাচ্ছি, আমার করাই আছে এগুলো। জি স্যার। আমরা ফার্স্টেই পুরা জড়তা এসে কত কি পড়ছিলাম, বল অধ্যায় অনেকে হয়তো পড়ছিলাম, সবগুলো এখন আর লাগতেছে না, সবগুলো পড়া লাগতেছে না। আমরা অল্প অল্প কিছু পড়বো, আমরা সবগুলো পড়বো না। জি। তো ফার্স্টে আমরা শুরু করতেছি। তোমরা স্ক্রিনে সব দেখতে পাবা, ইচ্ছা করলে স্ক্রিন তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, না সমস্যা নাই। আমরা অধ্যায় শুরু করছি বল অধ্যায়। বলের সংক্ষিপ্ত যেগুলো পড়ার কথা সেগুলোই কিন্তু পড়তেছি, এর বাইরে আমরা কোনো কিছু পড়বো না। ফার্স্টে জড়তার দরকার আমাদের। জড়তা কিন্তু এর আগে আমি বলছিলাম ক্লাস শুরুতেই, যেগুলো আমরা জানি, ক্লাসে হয়তো একটু আগাইছিলাম এটা সম্বন্ধে। জড়তা হচ্ছে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা হচ্ছে জড়তা। অর্থাৎ বস্তুর তার স্বাভাবিক অবস্থায় বজায় রাখার প্রবণতাকে বলা হয় জড়তা। তো আমরা যদি সংজ্ঞা আকারে দিয়ে এরকম যদি খাতায় লিখতেই হয় তোমাদের, যদি আসে অ্যাসাইনমেন্টে এটা, তাহলে এভাবে লিখবো আমরা যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়া যে ধর্ম, তাকে বলা হয় জড়তা। অর্থাৎ যে অবস্থায় আছে যদি স্থির থাকে সেটা হচ্ছে স্থিতি জড়তা, আর যদি গতিশীল থাকে তাকে বলা হয় গতি জড়তা। অর্থাৎ জড়তা কিন্তু দুই প্রকার। স্থিতি জড়তা হচ্ছে কি, স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতি জড়তা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হঠাৎ বাস চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা আরোহীর শরীরের নিচের অংশ কিন্তু বাসের সাথে গতিশীল হয়, কিন্তু শরীরের উপরিভাগ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়, এর জন্য যাত্রীরা কিন্তু হেলে পড়ে। তোমরা স্বাভাবিক সবাই জানো, তারা মোটরসাইকেলে চলো, রিক্সায় এই ঘটনা ঘটে, হঠাৎ করে রিক্সা চলতে শুরু করলে রিক্সা আমরা পিছনে হালায় পড়ি, কিন্তু এটা আসলে স্থিতি জড়তার কারণে এটা হয়ে থাকে। আর আরো একটা উদাহরণ, তোমরা সবাই ক্যারাম বোর্ড খেলো, অন্তত সবাই ক্যারাম বোর্ড খেলছো, অন্তত ক্যারাম বোর্ডে তাল গাছ খেলছো তোমরা। আমরা এই তাল গাছের কথা বলতে পারি যে ক্যারাম বোর্ডে যদি আমরা গুটিতে মানে জোরে স্ট্রাইক দিয়ে আঘাত করি, নিচের গুটিটা শুধু বাইর হয়ে যায়, সম্পূর্ণ গুটি কিন্তু ভাঙে না, এটা বলা হয় স্থিতি জড়তার কারণে। ওটাই লিখছি আমি আসলে এখানে। ক্যারাম বোর্ডের দুটি গুটি পরপর সাজিয়ে রেখে স্ট্রাইকার দ্বারা নিচের গুটিকে যদি আঘাত করা হয় তাহলে নিচের গুটি সরে যায়, কিন্তু স্থিতি জড়তার জন্য উপরের গুটিগুলো নিজ অবস্থানে কিন্তু স্থির থাকে, এটা বলা হয় স্থিতি জড়তা। এরপরে আমরা যদি এরকম বলি, নিজেরা গল্প করবো না বাবা, যে ধর্মের কারণে গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চায় তাকে বলা হয় গতি জড়তা। যে ধর্মের কারণে গতিশীল বস্তু গতিশীল অবস্থাতেই থাকতে চায় তাকে বলা হয় গতি জড়তা। এরও উদাহরণ এরকম যে হঠাৎ চলন্ত গাড়িকে হঠাৎ যদি ব্রেক করা হয়, থামানো হয়, সেক্ষেত্রে দেখবা যাত্রীরা পেছনের দিকে সামনের দিকে আগায় যায়, সামনের দিকে এরকম আগায় যায়, এটা বলা হয় গতি জড়তার কারণটা হয়ে থাকে। আরো এরকম আছে উদাহরণ, যে ধাবমান ঘোড়ার পিঠ থেকে কোনো ক্রীড়াবিদ উপরের দিকে যদি লাফ দেয়, সেক্ষেত্রে তোমরা হয়তো ডিসকভারিতে এরকম অনেক ধরনের খেলা দেখতে পারো, মোটরসাইকেলে এরকম খেলা আছে,
অনেক দ্রুত মোটরসাইকেল যায়, উঁচুতে উঠতেছে, উঠে মোটরসাইকেল থেকে হাত পা ছাড়িয়ে দিচ্ছে, আবার কিন্তু মোটরসাইকেলে যায় পরে। এটা কিন্তু আসলে গতিজড়তার কারণে এই ঘটনাটা ঘটে। আমরা আসলে সংক্ষিপ্ত সিলেবাসই পড়তেছি, এই জন্য বেশি পড়বো না, এগুলো অল্প অল্প করে পড়া এগুলো। এরপরে আমার এই জড়তা সম্পর্কে কয়েকটা তথ্য জানার দরকার। ফার্স্টে হচ্ছে আমার যে কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে, অর্থাৎ ভর হচ্ছে জড়তার পরিমাপক। 2 নাম্বার হচ্ছে যে বস্তুর ভর বেশি তার জড়তাও কিন্তু বেশি। যে বস্তুর ভর বেশি তার জড়তাও বেশি। 3 নাম্বার হচ্ছে বস্তু জড়তা বেশি হলে তাকে গতিশীল করা বা বেগ হ্রাস করা বা বৃদ্ধি করা বা বেগের পরিবর্তন করা কিন্তু তত কঠিন হয়। ভারী বস্তুর ক্ষেত্রে কঠিন এই ঘটনাগুলো ঘটানো, আর হালকা বস্তুর ক্ষেত্রে কিন্তু কম কষ্ট হয় এগুলো। পরের থিম আমরা দেখবো হচ্ছে গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ আসলে সিট বেল্ট কেন বাঁধেন। আমরা হয়তো দেখবা যে সবাই কিন্তু আসলে সিট বেল্ট কিন্তু বাঁধতে হয়। সাধারণত যারা মাইক্রো কার বা এগুলো চলাফেরা করে তাদের দেখবা সিট বেল্ট বাঁধার একটা অপশন থাকে। কেন এটা বাঁধা হয়? এই বাঁধার কারণটা হচ্ছে জড়তা। আসলে গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার কারণে সিট বেল্ট বাঁধেন। যদি তিনি সিট বেল্ট ব্যবহার না করেন তবে দ্রুত বেগ কষার কারণে গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়বেন। এর ফলে তিনি তার সামনে গাড়ির স্টিয়ারিং সহ স্যার একটা কোশ্চেন আছে। অবশ্যই বাবা এটা শেষ করি একটু। স্টিয়ারিং সহ অন্যান্য বস্তুতে সজোরে আঘাত করবেন, ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। শুধু চালক নন, যে কোনো গাড়ির সিট বেল্টের ব্যবস্থা আছে সেই সকল গাড়ির যাত্রীদেরও কিন্তু সিট বেল্ট বাঁধা উচিত। ওকে বলো তানজিম। স্যার বাইকে তো থাকে না। বাইকে থাকে না, এই জন্য বাইকে সবচেয়ে বেশি মারা যায় মানুষ। আমাদের অ্যাক্সিডেন্টের প্রবণতা, মোটর সাইকেল বলা হয় না কিন্তু, এটা বলা হয় মরণ সাইকেল। এটা কি জানো? জি স্যার। এটা বলা হয় মরণ সাইকেল। আসলে জি মোটর স্যার। সাইকেল আমাদের জন্য না। মোটর সাইকেল সিট বেল্ট নাই বলে তো এত দুর্ঘটনা ঘটে, সবচেয়ে বেশি মারা যায়। কিন্তু স্যার তাও তো মানুষ চালায় শখের বসে। হয়তো এর চেয়ে ভালো সাইকেল কিছু কিছু দেশ আছে, যেরকম থাইল্যান্ড বা এরকম ভিয়েতনাম, এদের কিন্তু মোটরসাইকেল বেশি না, এদের সাইকেল বেশি। ওদের মেন জি রোডের স্যার। সাইডে সাইকেল চালানোর রাস্তা থাকে, সাইকেল চালায় কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমাদের দেশে মোটরসাইকেলের প্রবণতা বেশি, উপমহাদেশে আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে, এইগুলো দেশে একটু মোটরসাইকেল বেশি চালায়। আমরা বেশি আলসি তো, এই জন্য মোটরও বেশি চালায়। দেশে অলসতা বেশি তার। না বাবা, জি স্যার। আমাদের আমরা দেশে অলসতা বেশি, এজন্য মোটরসাইকেল আমাদের সবাই। হ্যাঁ, আমরা অন্য কথায় না যাই, আমরা আগাবো ক্লাসটা একটু। এরপরে হচ্ছে বল নিয়ে কথা বলা। বলটাও সংজ্ঞা তোমরা জানো যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে। এই বল সম্পর্কে এগুলো আমরা পড়ে আসছিলাম। বলের বৈশিষ্ট্য এরকম পড়ছিলাম যে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ তুমি যার উপর বল প্রয়োগ করবা সেও তোমার উপর বল প্রয়োগ করবে, তুমি যার উপর বল প্রয়োগ করবা সেও তোমার উপর বল প্রয়োগ করবে। অর্থাৎ তুমি যদি কাউকে জোরে ঘুষি মারো তোমার হাতেও কিন্তু ব্যথা পাবা। তুমি যে ঘুষি মারছো তুমি কি ব্যথা পাবা না? না হলে দেওয়ালে মারে দেখো, দেওয়ালে জোরে একটা ঘুষি মারো, দেখবা দেওয়ালে তো লাগছে, তোমার হাতেও লাগবে। বলা যায় বল জোড়া জোড়া ক্রিয়া করে। আর ইচ্ছা করলে তোমাদের হাতে মোবাইল আছে, মোবাইলে জোরে কিক করো, অথবা জোরে ল্যাপটপ থাকলে ল্যাপটপে ঘুষি মারো, দেখো কি হয়। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বাবা। স্যার আপনারা যখন আমাদের মারেন তখন কি আপনাদের লাগে? আমি তো হাত দিয়ে মারি না, আমরা মারলে কি বেদ দিয়ে মারি, দেখবা ডাস্টার দিয়ে মারি, তাহলে ওর লাগে, আমার লাগে না। যাক, হ্যাঁ, আমরা বল বস্তুতে আসলে ত্বরণ সৃষ্টি করতে পারে। যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ বস্তুতে কিন্তু ত্বরণ থাকে, যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ বস্তুতে ত্বরণ থাকে। যখনই বল উঠায় নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকে না, সেক্ষেত্রে বস্তুটা সমবেগে চলে। এটা একটা প্রমাণ ছিল কিন্তু রাখি নাই, এটা তোমাদের এখন সিলেবাসে নাই এটা। আর নাম্বার 3 হচ্ছে বল শূন্য হলে বস্তুর ত্বরণ শূন্য হয় এবং বস্তুটি সমবেগে যায়। এটাও তোমাদের একটা প্রমাণ ছিল কিন্তু বর্তমানে আর এটা নাই, উঠায় দিছে এটা। লাস্ট আরো একটা বলবো যে বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়। তুমি বল প্রয়োগ করছো, তাহলে তোমার উপরেও বিপরীতমুখী একটা বল আসবে, এটা বলা হয় প্রতিক্রিয়া বল। লাস্ট অপশন হচ্ছে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল যদি এরকম হয়, যদি ক্রিয়া বল F1 হয় এবং প্রতিক্রিয়া বল যদি F2 হয়, তাহলে F1 = -F2 হয়। অর্থাৎ দুটো যদি একই দিকে নিয়ে আসা হয় F1 + F2 = 0 হয়। আমরা এগুলো সবাই জানি। আমরা পরের পেজে যাচ্ছি। নিউটনের গতির সূত্র নিয়ে কথা বলবো আমরা। আসলে নিউটনের গতির সূত্র কিন্তু 3টা, তোমাদের বই কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এবং সিলেবাসেও কিন্তু আলাদা আলাদা করা আছে, কিন্তু এখানে আমি আলাদা আলাদা দিচ্ছি না, একবারে দিচ্ছি এটা। আমি নিউটনের গতি সূত্রগুলো এরকম বলবো যে মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন গতি এবং বলের এবং ভরের সাথে একটা সম্পর্ক নিয়ে আসেন। কত সালে? 1686 সালে। নাম হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক
গ্রন্থে এই ঘটনাগুলো তুলে ধরেন। এই তিনটা সূত্রকে গতির সূত্র বলা হয়। এই তিনটা সূত্রের প্রথমটাই হচ্ছে কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। আমি একটু আমার একটু চার্জ দিয়ে নেই, চার্জ না, এটা চার্জারটা লাগায় দেখতো। ওকে, এরপর 2 নম্বর সূত্রটা হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এই দ্বিতীয় সূত্র থেকে একটা সুন্দর প্রমাণ ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রমাণটা এখন আর নাই, প্রমাণটা উঠায় দিছে। অর্থাৎ এখন যে সংক্ষিপ্ত একটা সিলেবাস দিছে, এই সিলেবাসের মধ্যে এই প্রমাণটা রাখে নাই। এটা একটা সবচেয়ে দুর্ঘটনামূলক একটা ঘটনা, কারণ এই প্রমাণটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রমাণ ছিল। যাক, তোমাদের এটা আবার পাবা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার সুযোগ আছে বা ক্লাস 10এও পড়ার সুযোগ আছে, এজন্য এটা রাখে নাই। তাহলে আমরা 3 নম্বর সূত্রটা দেখি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এইটা কিন্তু আবার রাখছে, এটা তোমাদের সিলেবাসে রাখছে। এটা আমরা এই দ্বিতীয় বা প্রথম সূত্রের উপর কি করে এগুলো ব্যাখ্যাগুলো করা যায় সেগুলো একটু কথা বলবো। পরের পেজে আসলাম। আমরা যে সূত্রগুলো বললাম, আসলে এই সূত্র থেকে কোনটা কি পাওয়া যায়, যে সূত্রগুলো বললাম সূত্র থেকে কি কি পাওয়া যায়, যেরকম প্রথম সূত্র থেকে কি পাওয়া সম্ভব, প্রথম সূত্র থেকে কি পাওয়া সম্ভব সেটা একটু বলো। দেখো যে নিউটনের প্রথম সূত্র আসলে কিন্তু জড়তারই সূত্র। নিউটনের প্রথম সূত্র মূলত হচ্ছে জড়তার সূত্র বা জড়তার ধর্ম প্রকাশ করেন, বলের সংজ্ঞাও প্রদান করেন। কিন্তু কিভাবে বলা যায় এটা দেখো, যে নিউটনের প্রথম সূত্র থেকে দেখতে পাওয়া যে কোনো বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে চিরকাল সুষম দ্রুতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। বস্তুর এই ধর্ম হলো জড়তার ধর্ম, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র জড়তার ধারণা প্রকাশ পায়। যদি এই 2 মার্কের জন্য আসে এটা, তাহলে ব্র্যাকেটের ভিতরে লাইনটা যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমরা এটা পারবো। আমাদের যে তোমাদের অ্যাসাইনমেন্টটা আসবে, অ্যাসাইনমেন্টটা আসলে বোর্ড থেকে দেয়, কিন্তু তোমরা এই যে কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলে অ্যাসাইনমেন্ট কি, আসলে অ্যাসাইনমেন্টটা আসলে তোমাদের প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হবে। মূল কথা, বোর্ড থেকে একটা করে ইয়ে দিয়ে দেবে, এর উপর লিখতে হবে তোমাদের। এরকম যেরকম জেলা স্কুল, ভিএম স্কুল, এটা কিন্তু দিয়ে দিছে, বোর্ড থেকে যেটা দিছে আগে দিয়ে দিছে, আমরা সামনের সপ্তাহ থেকে দিব। যেরকম তোমাদের বাংলা যদি দেই, বাংলার অ্যাসাইনমেন্টটা হতে কতক্ষণ নদ সম্বন্ধে দেওয়া আছে তোমাদের। ইংলিশের অ্যাসাইনমেন্ট যেরকম আজকে লিসন 3 সম্বন্ধে দেওয়া আছে, এরকম রসায়নের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। 3টা অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে তোমাদের দেওয়ার কথা, হয়তো দিবে তোমাদের বা হয়তো পাইছো, তোমরা দেখবা এটা। এরকম ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা পাবে সামনের সপ্তাহে, দ্বিতীয় অ্যাসাইনমেন্টে পাবে এগুলো। আমরা পরের পেজে যাচ্ছি। নিউটনের দ্বিতীয় সূত্র বল পরিমাপের সমীকরণ প্রদান করে, এ থেকে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক জানা যায়। নিউটনের দ্বিতীয় সূত্র বল পরিমাপের সমীকরণ প্রদান করে, এ থেকে হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়, অর্থাৎ F সমান m এর সমীকরণটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারি। 3 নাম্বার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করা যায়। এটাও একটা প্রমাণ ছিল, কিন্তু প্রমাণটা এখানে রাখা হয় নাই, কারণ সময় স্বল্পতার কারণে প্রমাণগুলো দেখাতে পারতেছি না। শুধু ইকুয়েশন গুলো তোমাদের দেখা দেবে, এই ইকুয়েশন গুলো আমরা পাবো এবং কিভাবে কাজে লাগাবো এগুলো আমরা বলবো। আমরা পরের পেজে যাচ্ছি, এই পেজের কাজ শেষ, পরের পেজে আসলাম। ভরবেগ, ভরবেগ কথার মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসছে। ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। অর্থাৎ এইভাবে বলা যায় যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আমরা ইকুয়েশন আকারে এভাবে লিখতে পারি, কোনো বস্তুর যদি ভর m হয়, বেগ যদি v হয়, তাহলে ভরবেগ p = mv লেখা যায়। আর এর এককটা আসে কি, খেয়াল করো, বেগের একক। আর আরো একটা তথ্য, এটা কিন্তু ভেক্টর রাশি, কারণ বেগ কিন্তু ভেক্টর রাশি, ফলে এটাও ভেক্টর রাশি। উদাহরণ কি, যে আহসান হাবিব, আহসান হাসান, কি বলতিছো, আইমান হাসান, কথা বলা যাবে না বাবা। আমরা এখানে একটু কথা বলি যে ভর, ভরের একক তো আমরা সবাই জানি, ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটার একক আসবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি আসবে, তাহলে আমরা সবাই হয়তো কেজির মাত্রা জানি, সরি ভরের মাত্রা এম, এম হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, আর এস হচ্ছে সময়, সময়ের মাত্রা টি। তাহলে এর মাত্রাটা হচ্ছে এম এল পার টি, ভরবেগের মাত্রা হচ্ছে এম এল পার টি। তাহলে ভরবেগ সম্পর্কে এতটুকু দরকার, এতটুকু শুধু তোমাদের দিয়ে দিছে। আমরা পরের পেজে যাচ্ছি। আমি অল মুট করে দিচ্ছি, অনেকে কথা বলতেছো, অল মুট করে দিব তোমাদের। তোমরা আসলে কথা বলা বন্ধ করবে না, কথা বলা যাবে না বাবা।
আমরা এবারে পরের পেজে আসতেছি, আমরা পরের পেজে আসতেছি। ওকে, এরপরে আমার দরকার যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে জানা। স্থিতিস্থাপক সংঘর্ষটা আসলে কি, আমি আগে আমার কথাগুলো বলি, তারপরে ইকুয়েশন লিখবো। আমরা ভর বেগের ইকুয়েশন কিন্তু জানি, ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ, তাই না? দুটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, দুটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের আগের মোট শক্তি যদি সংঘর্ষের পরের মোট ভরবেগ আর মোট শক্তির সমান হয়, তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকবার শোনো, সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, এর সাথে সংঘর্ষের আগের মোট শক্তি বা গতিশক্তি সংঘর্ষের পরের মোট শক্তি বা গতিশক্তি যদি সমান হয় তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। সংজ্ঞাটা এভাবে বলতে হয়, যে সংঘর্ষে বস্তুর সময়ের মোট শক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পরে বস্তুসমূহ আলাদা আলাদা ভাবে থাকে, সে সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি ইকুয়েশন আকারে বলি তাহলে এভাবে লিখতে পারবো আমরা, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এটা, সংঘর্ষের পরের মোট ভরবেগ এটা। খেয়াল করো, সংঘর্ষের পূর্বে দুটা বস্তু যদি হয় তাহলে এটার একটা ভরবেগ এটার একটা ভরবেগ, দুটো যোগফল। আর সংঘর্ষের পরের ভরবেগ যদি এটা হয় দুটা সমান হবে, কিন্তু এই দুটা সমান হতে হবে, তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্ধেক হলো। আবার যদি এরকম হয় সংঘর্ষের পূর্বের মোট শক্তি বা গতিশক্তি এটা আর সংঘর্ষের পরের মোট শক্তি বা গতিশক্তি এটা, এটাও কিন্তু সমান থাকতে হবে, তখনই এটা বলা যাবে স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরের মোট শক্তি এবং ভরবেগ যদি সমান হয় তাহলে তাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয় তাহলে তাকে বলা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা এটা আসতেছি এবার অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে একটা কথা না বাবা। আমরা পরের পেজে আসতেছি, পরের পেজে না এখানে একটু বলে দেই, তোমরা এই একটা ইকুয়েশনের প্রমাণ আমি পাবো, এটা আমি দেখাবো তোমাদের এই প্রমাণটা। আসলে সংঘর্ষের পরে যদি বস্তু দুটি আলাদা আলাদা ভাবে যায়, সংঘর্ষের পরে যদি বস্তু সমূহ আলাদা আলাদা ভাবে বেগ প্রাপ্ত হয় তাহলে v1 = এই ইকুয়েশনটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই ইকুয়েশনটা এই অধ্যায়ে তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু প্রমাণ দেওয়া নাই, কিন্তু আমি তোমাদের প্রমাণটা দেখাবো আজকে না, সামনের কোনো একদিন। এটা কিন্তু ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো, সরি এটা এভাবে লেখার অপশন আমি রাখি নাই। এটা হচ্ছে v1, বইয়ে দেখবা এটা আছে কিন্তু, এটা v2, এই দুইটাই বইয়ে তোমাদের দেওয়া আছে। সংঘর্ষের পরের বেগ এগুলো, সংঘর্ষের পরের এগুলো বেগ। তোমরা অনেকে কথা বলতেছো, কথাগুলো বন্ধ রাখো, কথাগুলো বন্ধ রাখো, তাহলে আমার কষ্ট করে বন্ধ রাখতে হবে সবার, ঠিক আছে? অল মুট করে দিলাম। ওকে, আমরা এবারে আসি, তাহলে আমরা পরের পেজে আসতেছি। এটা আপাতত দেখলাম কি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হতো তাহলে কি বলা যাবে? অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো, সংঘর্ষের পূর্বের মোট শক্তি আর সংঘর্ষের পরের মোট শক্তি আলাদা হয় কিন্তু ভরবেগটা সমান হয়। আমরা এভাবে লিখবো যে যে সংঘর্ষে বস্তু সময়ের মোট শক্তি সংরক্ষিত থাকে না তবে মোট ভরবেগ সংরক্ষিত থাকে এবং সংঘর্ষের পরে বস্তুর সময় পরস্পরের সাথে যুক্ত হয়েও চলতে পারে বা আলাদা হয়েও চলতে পারে, এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ ইকুয়েশন আকারে যদি বলি আমরা এভাবে বলতে পারি, ইকুয়েশন আকারে যদি বলতাম তাহলে এভাবে বলবো আমরা যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হবে। সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এটা আর সংঘর্ষের পরের মোট ভরবেগ এটা, দুটা সমান হবে, কিন্তু গতিশক্তিগুলো আলাদা হবে, সমান হবে না। সংঘর্ষের পূর্বের মোট শক্তি আর সংঘর্ষের পরের মোট শক্তি, এটা পূর্বে না এটা পরে হবে, কিন্তু এটা পূর্বে চলে আসছে, এটা সংঘর্ষের পরের মোট শক্তি, এই দুটা কিন্তু আসলে আলাদা আলাদা হবে। অর্থাৎ এইটার মান যেটা আর এইটার মান যেটা আলাদা আলাদা হবে। এটা আমরা অঙ্ক করে দেখবো, একটা অঙ্ক আছে আমার এখানে, একটা অঙ্ক না করলে আসলে ক্লাসটা অসম্পূর্ণ মনে হয়। আমি একটা অঙ্ক তোমাদের জন্য অন্তত দিছি, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস আর টাইম দেওয়া আছে অনলি 30 মিনিট। 30 মিনিট আসলে এত বড় একটা পড়া শেষ করা অসম্ভব, এজন্য তোমাদের কষ্ট বেশি করতে হবে, তোমাদের বাসায় পড়তে হবে, যা পড়তেছি তার চেয়েও বেশি তোমাদের বই হয়তো পড়া আছে, তোমরা এগুলো পড়বা। আমরা পরের পেজে যাচ্ছি, একটা অঙ্ক দিব আমরা ফার্স্ট, এই একটা অঙ্ক দিয়ে আমরা ক্লাস শেষ হবে। একটা অঙ্ক করতে হয়তো 2 মিনিট লেগে যাবে আমাদের, 2 থেকে 3 মিনিট। প্রশ্ন হচ্ছে
600 কেজি ভরের একটি প্রাইভেট কার 20 মিটার পার সেকেন্ড বেগে সরল রেখায় চলতে চলতে 1400 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। তথ্য এতটুকুই। আরেকবার শোনো, 600 কেজি ভরের একটি প্রাইভেট কার 20 মিটার পার সেকেন্ড বেগে সরল রেখায় চলতে চলতে 1400 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। আর প্রশ্ন হচ্ছে ক নাম্বার, গাড়ি দুটির মিলিত বেগ কত? গাড়ি দুটির মিলিত বেগ কত এটা বাইর করতে হচ্ছে। আর ঘ নাম্বারটা সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটা গাণিতিক ভাবে দেখাতে হচ্ছে আমাদের। আমি আগে গ নাম্বারটা যেভাবে করবো আমরা সাইড নোট গুলো করি, তাহলে একবারই কিন্তু আসলে এই সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারি। এটা হচ্ছে m1 অর্থাৎ প্রথম বস্তুর ভর কত 600, e1 প্রথম বস্তুটার বেগ কত 20, আর দ্বিতীয় বস্তুটার ভর কত m2 এটা, আর দ্বিতীয় বস্তুটা স্থির ছিল অর্থাৎ u = 0, আর আমার মিলিত বেগ v এর মানটা বাইর করতে হচ্ছে। মিলিত বেগ কত এটা বাইর করতে হচ্ছে। আমার অ্যানসারটা আসলে এটা আসার কথা, তোমরা যদি ক্যালকুলেটরে করতা তাহলে কিন্তু অ্যানসারটা আসতো। যেহেতু সময় সংকীর্ণ এজন্য আমি তোমাদের কাজ করতে দিচ্ছি না, আমি আমার ক্লাসটা শেষ করতেছি। অর্থাৎ আমরা এভাবে সাইড নোট গুলো লিখে নিতাম। m1 হচ্ছে 600 কেজি, e1 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, m2 হচ্ছে 1400 কেজি, u2 = 0 আর v = ওয়াট। এই v এর মানটা আমরা এইখানে বসা দিব। v এর মানটা বাইর করার জন্য মান যা যা পাইলাম সবগুলো বসা দিব এখানে। এইখানে কোনো একটা দিক ধনাত্মক ঋণাত্মক ধরার কোনো প্রশ্ন আসে না, একটা তো স্থির। আমরা মান বসা দিচ্ছি এখানে, মানগুলো যদি বসায় দাও তাহলে হিসাব করলে অ্যানসারটা পাবা তোমরা। আমরা পরেরটা যাচ্ছি, পরের পেজে যাচ্ছি ঘ নাম্বারটা করার জন্য। ঘ নাম্বারে কি প্রশ্ন ছিল হচ্ছে সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। আমার একটু ভরগুলো দেখে নাও। m1 হচ্ছে 600, e1 হচ্ছে 20, m2 হচ্ছে 1400 আর u2 হচ্ছে 0। তাহলে এগুলো একটু পরের পেজে কাজে লাগবে, আমার একটু খেয়াল করবা। পরের পেজে আসলাম আমি প্রশ্ন এগুলো সবই নিয়ে আসলাম। আমি ফার্স্টে কি করব, সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ বের করব। সংঘর্ষের পূর্বের একটার ভর ছিল 600, বেগ ছিল 20, আর একটার ভর ছিল 1400 আর বেগ ছিল 0। মানগুলো বসা দিলাম, সব মান নিয়ে আসলাম, বসা দিলাম। বসা দিলে খেয়াল করো, এগুলো যদি হিসাব করো তোমাদের অ্যানসারটা আসে কত 12,000 কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড। এটা সংঘর্ষের পূর্বে। তাহলে সংঘর্ষের পরে কত আসে? সংঘর্ষের পরে এটা, সংঘর্ষের পরে তো মিলিত বেগ, তাই না? তাহলে এখানে v1 বা v2 আলাদা আলাদা ভাবে না লিখে কমন নিয়ে একবারে v লিখছি, কারণ দুটারই একটাই বেগ, দুইটা বস্তুরই একটাই বেগ। m1 এর মান বসাবো, m2 এর মান বসাবো, v এর মান বসাবো। মানগুলো বসা দিলে এখানে কিলো খেয়াল করো 12,000 কেজি পার কেজি মিটার পার সেকেন্ডে আসছে। তাহলে ভরবেগ সমান, সংঘর্ষের ফলে দেখা যাচ্ছে ভরবেগ সমান। কিন্তু গতিশক্তিটা বাইর করি এবারে। সংঘর্ষের পূর্বের গতিশক্তি বাইর করে নিচ্ছি, এটা আমরা হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। মানগুলো যদি আমরা বসা দিই, m1 এর জায়গায় u1 এর জায়গায় যা যা মান আছে মান যদি বসা দিই আর যদি হিসাবটা করে নিই এখানে আমরা, তাহলে আমরা হিসাবটা পাই এটা। এখানে হচ্ছে একক দশক শতক হাজার হাজার লক্ষ 1,20,000 জুল, 1,20,000 জুল। আর সংঘর্ষের পরের কত আসে? সংঘর্ষের পরের যে মানগুলো আছে v এর মান এটা, m1 m2 এর মানগুলো আমরা বসা নিই। খেয়াল করে এখানে কিন্তু মানটা আলাদা, এখানের মান হচ্ছে 36,000 জুল। খেয়াল করো, তাহলে বলা আছে কি সংঘর্ষের ফলে ভরবেগ যা ছিল তাই আছে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান। কিন্তু সংঘর্ষের পূর্বের মোট শক্তি আর সংঘর্ষের পরের মোট শক্তি আলাদা। সংঘর্ষের পূর্বের সংঘর্ষের পরে দুটো আলাদা। এই জন্য এখানে যে প্রশ্নটা বলছিল ওটা বলা যায় সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ এই এতটুকু সম্পর্কে যা যা তোমাদের বই আছে তারা তোমরা আবার এগুলো পড়ে নিবা। আমরা সামনের দিনে আবার যুক্ত হব। আগামীকালে হয়তো আমার ক্লাস আছে, তোমাদের রুটিন হয়তো পাইছো তোমরা গুগল ক্লাসরুমে দেখে নিবে একটু। আমি এতটুকুই ক্লাস রাখতেছি আজকে পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।